নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর এক প্রোগ্রামে যান। সেই প্রোগ্রামে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত আপত্তিজনক এবং নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আনএক্সেপ্টেবলও বটে। কেন আমি এই কথাগুলো বলছি তার আগে আপনাদের একটা ছোট্ট ক্লিপিংস দেখাতে চাই, যেখানে মোহাম্মদ ইউনূস কার্যত সেনাবাহিনীকে উস্কে দিতে চেয়েছেন এবং যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছেন। যে মহড়া দেখলাম, যুদ্ধের মহড়া, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। তিনি বলেছেন এই যে মহড়া হচ্ছে তা বাস্তবে পরিণত করাটাই আসলে সব থেকে বৃহৎ এক সৃষ্টি। এই বাস্তবের মাটিতে সেনাবাহিনী যেন সবসময় তৈরি থাকে এবং প্রকৃত যুদ্ধে সফলভাবে জয়ী হতে হবে আমাদের। সেনাবাহিনীর লক্ষ্যই হলো সেটা। প্রশ্নটা হলো তিনি কার বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলছেন? দিনের পর দিন সেনাবাহিনীকে এইভাবে উস্কে দিয়ে প্রতিবেশী দেশকে চাপে ফেলার যে চেষ্টা মোহাম্মদ ইউনূস তৈরি করছেন তা আসলে কিন্তু বৃহত্তর এক যুদ্ধের দিকেই ভারত বাংলাদেশের পরিস্থিতিকে ভবিষ্যতে নিয়ে যেতে পারে। যুদ্ধ মানে দুই দেশের সেনাবাহিনীর যুদ্ধের বাইরেও ইকোনমিক্যাল ওয়্যার, কোল্ড ওয়্যার এবং বাকযুদ্ধ, যা বর্তমান সময় সব থেকে আলোচিত হয়েছে, সমস্ত কিছুকে ছাপিয়ে কিন্তু এক অদ্ভুত পরিস্থিতির কিন্তু সৃষ্টি করছেন এই মোহাম্মদ ইউনূস। কালকে হঠাৎ করে তিনি এই কথাগুলো কেন বললেন এবং তার পাশে দাঁড়ানো সেনাপ্রধান এই কথাগুলোকে কিভাবে রিয়াক্ট করবেন, সেটাই কিন্তু এখন রাজনৈতিক মহলের সব থেকে বড় প্রশ্ন। কিছুদিন আগে এই সেনাপ্রধান সরাসরি মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কথার বিরোধিতা করেছিলেন। তিনি ইন্টারভিউতে বলেছিলেন ভারতের সঙ্গে আমরা কখনোই যুদ্ধেতে যাব না এবং ভারতের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখবো। ঠিক তার পরের দিন আরো একটা ইন্টারভিউতে বলেন সেভেন সিস্টার্সকে কোনোভাবেই আক্রমণ করবে না বাংলাদেশ। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে দুটো কথা বলেছিলেন তার মধ্যে প্রধান ছিল সেভেন সিস্টার্সকে আক্রমণ করো, সেভেন সিস্টার্সকে অশান্ত করো, ভারতবর্ষের সীমান্ত অঞ্চলগুলোকে সবসময় অশান্ত করো, যেন বিএসএফ এই জায়গাগুলোর জন্য অত্যন্ত তৎপর থাকে। এই রকম একটা কথা বলার পাশাপাশি ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা বলে ভারতের পতাকাকে পায়ের তলায় মারিয়ে ভারত অভিযান করে বিভিন্ন ইস্যু তৈরি করে ভারত এবং বাংলাদেশের মধ্যে হালকা যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছেন আমি আপনার ট্র্যাপে পা দেব না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে ফাঁদ পাতা শুরু করেছিলেন সেই ট্র্যাপে কিন্তু পা দিতে চাইলেন না সেনাপ্রধান। কিন্তু কালকে সেই সেনাপ্রধানকে পাশে দাঁড় করিয়ে ফের যুদ্ধের জন্য হুঁশিয়ারি দিলেন মোহাম্মদ ইউনূস। এরপরে সেনাপ্রধান কিভাবে রিয়াক্ট করেন সেটাই তো একটা বড় প্রশ্ন। দেখুন, এই সরকারের রাজনৈতিক ব্যাপ্তি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র এক পরিসর। কেন আমি বলছি? কারণ এই অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচিত কোনো সরকার নয়। কালকে যখন বাংলাদেশে নির্বাচন হবে এবং মোহাম্মদ ইউনূস এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে তিনি যে অন্য দেশে চলে যাবেন তা কিন্তু আজকে সকলেই জানে। কিন্তু যেভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক, সামরিক সম্পর্ক, সমস্ত কিছুর অবনতি হচ্ছে, এরপরে যে সরকার আসবে এই সম্পর্ক কিভাবে রিভাইভ করবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ দিনের পর দিন যে ক্ষতি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস করে যাচ্ছেন এর ক্ষতিপূরণ কিন্তু কোনো সরকারই, কোন নির্বাচিত সরকার এসেই যে হট করে করে দেবে এ কিন্তু আপনারা ভাববেন না। আর এখানেই প্রশ্ন, মোহাম্মদ ইউনূস চাইছেনটা কি? তিনি কি যুদ্ধ লাগিয়ে পালিয়ে যেতে চাইছেন? কারণ বাংলাদেশের বর্তমান যা প্রেক্ষাপট তাতে কিন্তু তার সরকার এক বছরে বিশাল কিছু মিরাক্কেল করে বাংলাদেশকে সোনায় সোহাগা একটা সোনার সংসারে ভরিয়ে দেবেন বা সোনার বাংলা করে তুলবেন, এই সম্ভাবনা কিন্তু নেই। আর ঠিক সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে যুদ্ধের উস্কানিমূলক কথাবার্তা বলে কার্যত তিনি যুদ্ধ লাগিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করছেন না তো, এই প্রশ্ন আমার কিন্তু থেকে গেল। পাশাপাশি সেনাপ্রধানের ভূমিকা কিন্তু এখানে অত্যন্ত আতশকাচের তলায় রেখে আপনাদের বিবেচনা করতে হবে।
সেনাপ্রধান কখন এই কথাগুলো বলেছেন? ঠিক কিছুদিন আগে যখন বাংলাদেশ থেকে কার্যত ভারত বিরোধী স্লোগান উঠছিল, তখন কিন্তু সেনাপ্রধান কোনো কথা বলেননি। যখন প্রাক্তন জেনারেলরা বলছিলেন 4 দিনে কলকাতা দখল করবে, সেই সম্ভাবনার সময় বা সেই কথাবার্তার সময় কিন্তু সেনাপ্রধান স্পিকটি নট ছিলেন। কিন্তু হঠাৎ করে এখন সেনাপ্রধান এই ধরনের কথাবার্তা কেন বলতে শুরু করলেন? এর পিছনেও কিন্তু আমার একাধিক কারণ আছে বলে মনে হয়। সব থেকে বড় কারণ কি জানেন? কারণ এই সেনাপ্রধান বুঝেছেন মোহাম্মদ ইউনূস আসলে এই সকল যুদ্ধ জিগির তুলে দুই দেশের মধ্যে সম্পর্কটা খারাপ করে কালকে পালিয়ে যাবেন। তখন বাংলাদেশের মানুষ এই সেনাপ্রধানকে ধরবে। কারণ বাংলাদেশের সব থেকে বড় সমস্যা বর্তমানে হলো চালের সমস্যা। অর্থাৎ ইকোনমিক্যাল ক্রাইসিসের পাশাপাশি খাদ্য দ্রব্যের এক বিপুল ভান্ডার বাংলাদেশ থেকে উবে যেতে শুরু করেছে। মানে খাদ্য দ্রব্যের যে হাহাকার, তা কিন্তু আগামী 6 মাসের মধ্যে আরো বিশাল আকারে এই বাংলাদেশে দেখা যাবে। কারণটা আরো সহজ, যদি আপনারা ডিপলি অ্যানালাইসিস করেন দেখবেন বাংলাদেশকে প্রধানত দুটি দেশ চাল সরবরাহ করত, এক মায়ানমার, দুই ভারতবর্ষ। মায়ানমারের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে তারা বাংলাদেশকে চাল সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই তারা ভারতের কাছে হাত পেতেছে। ভারত প্রাথমিকভাবে 50 টন চাল দিলেও ভারতবর্ষ কালকে সিদ্ধান্ত নিয়েছে তারা এবার সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে চাল সরবরাহ করবে। অর্থাৎ বাংলাদেশের ভান্ডারে এবার কিন্তু ভারতবর্ষের চালের যে পরিমাণ যোগান আসতো তা অনেকটা কমে যাবে। অর্থাৎ চাল, বিদ্যুৎ, ডিম, দুধ, একের পর এক খাদ্যদ্রব্যের যে ডিপেন্ডেন্সি ভারতের উপর আছে তা কিন্তু সেনাপ্রধান জানেন। আর সেনাপ্রধান জানেন বলেই ভারতকে তিনি পাশে চাইছেন। আর মোহাম্মদ ইউনূস সব জানেন, কিন্তু তিনি দেশের ক্ষতি করে এই যুদ্ধ জিগির তুলে বা এই সীমান্তে যুদ্ধ লাগিয়ে তিনি যখন পালিয়ে যাবেন, তখন সব থেকে বড় বিপদে পড়বে বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু সেনাপ্রধান নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারতের উপর বিভিন্ন কর্মকাণ্ডে 94% ডিপেন্ডেন্সি, এগুলোকে অস্বীকার করতে পারছেন না, পারবেনও না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের এই কথাগুলোকে কিভাবে রিয়াক্ট করেন, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ ফের একবার সম্মুখ সফরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস কিন্তু হতে চলেছেন কিছুদিনের মধ্যেই। কালকে বাংলাদেশের এক সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, একটি টুইটও করেন, যে টুইটটি নিয়ে আলোচনা হতে পারে এবং আমি বহু আগে এই রকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমি আপনাদের জানিয়েছিলাম। সালাউদ্দিন সোয়েব, বাংলাদেশের অত্যন্ত প্রতিষ্ঠিত জার্নালিস্ট, একটি টুইট করে বলেন 2025 সালে মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে পালিয়ে যাবেন এবং দায়িত্ব ছেড়ে কেন পালাবেন তার সপক্ষেও তিনি কিন্তু কিছু যুক্তি দেয় এবং এই যুক্তি আমার কাছে অত্যন্ত যথাযথ মনে হয়েছে বলে আমি আপনাদের সঙ্গে শুধু শেয়ার করছি। এই সালাউদ্দিন সোয়েব পরিষ্কারভাবে বলেন 2025 সালে মোহাম্মদ ইউনূস যখন পালিয়ে যাবেন, মানে দেশ ছেড়ে চলে যাবেন, তখন তিনি বলবেন তার শারীরিক অবস্থা ভালো নয়। অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল এত প্রেসার বাংলাদেশের রাজনীতিতে এখন এসে পড়েছে, যা ম্যানেজ করতে কার্যত হিমশিম খাচ্ছেন কিন্তু মোহাম্মদ ইউনূস। ইন্টারনাল সমস্যা কি? ইন্টারনাল সমস্যা যদি আপনারা আরো ডিপলি অ্যানালাইসিস করেন দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সমর্থনে তৈরি হয়েছিল। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে হাসিনা বিরোধী আন্দোলন তৈরি হয়েছিল, সেই হাসিনা বিরোধী আন্দোলনের যে সকল রাজনৈতিক দল ছিল, সেই সকল রাজনৈতিক দলই কিন্তু নিউট্রাল ব্যক্তি মোহাম্মদ ইউনূসকে বেছে নেন। কিন্তু তার যে 4 মাসের পারফরমেন্স তা এতটাই খারাপ যে কোনো রাজনৈতিক দলই কিন্তু আজকে তার পাশে নেই। বিএনপি সব থেকে বেশি বিরোধিতা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এমনকি আওয়ামী লীগকে কেন ব্যান করা হবে এবং আওয়ামী লীগকে ব্যান করা কি সরকারের কাজ, এই প্রশ্ন কিন্তু খোদ তুলেছিল বিএনপি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাষ্ট্রপতি নির্বাচন বা রাষ্ট্রপতির যে পদত্যাগ চেয়েছিলেন এই ছাত্র নেতারা, তার কিন্তু বিরোধিতা করে। জামাতের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অনেকের থেকে ভালো হলেও একাধিক ক্ষেত্রে জামাতের সঙ্গেও কিন্তু এই মোহাম্মদ ইউনূসের মতপার্থক্য সকলের সামনে এক্সপোজ হতে শুরু করেছে। অর্থাৎ কোনো রাজনৈতিক দলই আর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন না। জোর বলতে একটা ছিল সেনাপ্রধান, সেই সেনাপ্রধানও এবার বাইডেন সরে যাওয়ার পর মোহাম্মদ ইউনূসের পাশ থেকে সরে গেলেন এবং অবশেষে খালেদা জিয়ার সঙ্গে 40 মিনিটের একটি মিটিং করলেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে একদম গোপনে 1 ঘন্টার একটি মিটিং করলেন। তারপর একটি সাংবাদিক সম্মেলনে একটি এমন কথা বললেন যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকেই পাল্টা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অর্থাৎ সেনাপ্রধানও কিন্তু পাশ দিয়ে সরে গেলেন। ছাত্র সমন্বয়ক যে নেতারা আছে তারা কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে দূরত্ব মেনটেন করতে শুরু করে দিয়েছেন। একাধিক ক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের নেতারা এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা সরকার প্রেস কনফারেন্স করে বলছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আপনারা জানেন কিছুদিন আগে হাসনাত এক বেসরকারি এক সংবাদ মাধ্যমের অফিসে গিয়ে প্রায় 10 জন সাংবাদিকের
ছাঁটাইয়ের পিছনে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছিল, যা নিয়ে সরকার কিন্তু বিপাকে এবং বিড়ম্বনায় পড়ে সরাসরিভাবে এই ছাত্র নেতার বিরোধিতা করে। ফলে সব মিলিয়ে ছাত্র আন্দোলনের সমস্ত মুখ মোহাম্মদ ইউনূসের পাশ থেকে সরে যাচ্ছেন। সেনাপ্রধান সরে গেলেন। আন্তর্জাতিক স্তরে জো বাইডেন তিনি অলরেডি ফোন করে মোহাম্মদ ইউনূসকে হুমকি হুঁশিয়ারি দিয়ে সরে গেছেন। অর্থাৎ পাশে থাকার মতো কিন্তু এখন কার্যত আর কেউ অবশিষ্ট নেই। ফলে মোহাম্মদ ইউনূস লড়বেনটা কাকে নিয়ে? মোহাম্মদ ইউনূস একের পর এক পলিসি তো ব্যর্থ হয়েইছে, উল্টে সাধারণ মানুষে ভরসা বিশ্বাসে মোহাম্মদ ইউনূসকে করেছেন। আজকে 4 থেকে 5 মাস পরে এসে দেখা যাচ্ছে পুরোটাই এক ভাওতাবাজি। কোনো সংস্কারই তো তিনি করতে পারেননি, উল্টে বড় বড় কথা বলে দেশের মানুষকে বিপথে চালিত করেছেন, ভুল পথে নিয়ে গেছেন এবং পাকিস্তান প্রীতি বাড়াতে গিয়ে আন্তর্জাতিক একাধিক বন্ধুত্বপূর্ণ দেশকে আজকে শত্রু বানিয়ে দিয়েছেন। আর এসব কারণ যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝতে পেরে গেছেন 2025 অব্দিও তিনি টানতে পারবেন না। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই সাংবাদিক পরিষ্কারভাবে বলেছেন যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তা ডোনাল্ড ট্রাম্প যখন 20 জানুয়ারি 2025 মসনদে বসবেন, যা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করবেন। তার যে টিম তৈরি হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসকে আস্তর কাছের তলায় রেখেছেন। কারণ এই মোহাম্মদ ইউনূস কিন্তু দিনের পর দিন জো বাইডেন, হিলারি ক্লিন্টন এদের সঙ্গে মিটিং করেছেন, এদেরকে ফান্ডিং করেছেন। তার ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম থেকেই বিরোধিতা করেছেন এবং সংঘর্ষে চলে গেছেন। ফলে সব মিলিয়ে যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন তাহলে 2025 মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন এবং তার কারণ হিসাবে তিনি বলেছেন যে তার শারীরিক অবস্থার অবনতিকে তিনি লোক সমাজের বুকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। আসলে শারীরিক অবস্থা যেমনই থাকুক, 4 থেকে 5 মাস কার্যত তিনি যে বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছেন তা হয়তো তিনি এবার রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর, এবং চ্যানেলটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে বলেন আমাদের এই চ্যানেলের নোটিফিকেশন যাচ্ছে না, তাই নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আমার ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন। ওখানে মেসেজ করলে সমস্ত উত্তর আপনারা ওখানে পেতে পারেন। ধন্যবাদ।